বর্ষবরণ উদযাপনের আগে চারুকলায় পড়ল ফ্যাসিবাদের মুখাকৃতি। শাহবাগ থানায় জিডি, ঘটনা তদন্তে কমিটি গঠন। ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিকেলে সোহরাওয়ার্দী অভিমুখে মার্চ ফর গাজা কর্মসূচি। রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে যোগ দিচ্ছেন হাজার হাজার মানুষ। নাটোরের বড়াই গ্রামে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত 10। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ইস্যুতে কথা কাটাকাটি গড়ায় হামলায়। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চারুকলায় আগুনে পড়ল পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি। পুলিশ জানায় ভোর 5টার কিছু আগে এ ঘটনা ঘটে। তাদের ধারণা কেউ উদ্দেশ্যবশত ঘটিয়েছে অগ্নিকাণ্ড। এ ঘটনায় শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটলেও প্রস্তুতি কমবে না, মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, পুলিশ ও প্রক্টোরিয়াল মোবাইল টিম চারুকলায় নিরাপত্তার দায়িত্বে ছিল। ভোর 4:30টার দিকে মোবাইল টিম ফজরের নামাজ পড়তে বের হয়। তখন সেখানে শুধু পুলিশ উপস্থিত ছিল। কিছু সময় পরই যে জায়গায় শেখ হাসিনার মোটিভটি ছিল সেখানে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত সময়ের মধ্যে আগুন নিভানো হলেও সম্পূর্ণ পুড়ে গেছে ফ্যাসিবাদের মুখাবয়বটি। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা, ফ্যাসিবাদী মোটিভ পোড়াতে গিয়ে শান্তির পায়রা পড়েছে। যারা মোটিভটি পছন্দ করে না তারাই আগুন লাগিয়েছে অনুমান পুলিশের। বিগত সরকারের যে সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। কিন্তু এইটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানবো সহকর্মী রাব্বি সিদ্দিকীর কাছ থেকে। তিনি রয়েছেন চারুকলায়। রাব্বি, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি দেখছেন? ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ কি জানিয়েছে? কতটা পুড়েছে সেই দৃশ্য যদি দেখায় শাওন, দেখতেই পাচ্ছেন যে মূলত দুর্বৃত্তদের টার্গেট ছিল যে ফ্যাসিবাদের যে মোটিভটি, সেই মোটিভটি পোড়ানো, কিন্তু সেটি পোড়াতে গিয়ে অন্যান্য আরও যে শান্তির পায়রা সেগুলোও পুড়ে যায়। এবং এইগুলো আসলে সবগুলো মোটিভ কিন্তু রাখা হয়েছিল যে জায়গায়, সেই জায়গাতেই কিন্তু আগুনটি লেগে যায়। আগুন কিভাবে আগুন লাগিয়েছে, কেন আগুন লাগিয়েছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। এর মধ্যে আপনি জানেন যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা শোভাযাত্রার জন্য সেই আনন্দ শোভাযাত্রার বিভিন্ন মোটিভ সব বানানো শেষ। আপনি জানেন যে কালকের দিন পরে নতুন বছর, সেই নতুন বছরের প্রস্তুতি, নতুন বছরকে বরণের যে আয়োজন সব শেষ যখন, তখনই কিন্তু এই ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিভটি পুড়ে যায় এবং সেই সাথে শান্তির পায়রার মোটিভটিও কিন্তু আংশিক পুড়ে গেছে। এবং চারুকলা থেকে বলা হয়েছে যে তারা আসলে খুবই মানে অবাকই হয়েছেন যে এরকম ঘটনা কিন্তু চারুকলার ইতিহাসে কিন্তু ঘটেনি। এবং চারুকলা অনুষদ যা জানালো যে আসলে তারা দুঃখ প্রকাশ করেছে এবং এরই মধ্যে এটি আসলে খুব দ্রুততার সাথে রিপেয়ার করে এটি নিয়েই, মোটিভটি নিয়েই কিন্তু এই আনন্দ শোভাযাত্রা হবে, তেমনই কিন্তু ধারণা আমরা করতেই পাচ্ছি। এরই মধ্যে কিন্তু চারুকলার যারা শিক্ষার্থী আছেন সাবেক এবং বর্তমান, তারা কিন্তু যে মোটিভগুলো পড়েছে সেই মোটিভের আদলে আবার নতুন করে মোটিভ তৈরির প্রক্রিয়া কিন্তু শুরু করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুরো বিষয়টি তদারকি করছে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা আছেন, সদস্য যারা আছেন তারা। পুড়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রাব্বি সিদ্দিকী চারুকলা থেকে। যাচ্ছি পরের সংবাদটিতে।
ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর গাজা। সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে এই কর্মসূচির আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। আয়োজকরা বলছেন, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ে তুলতেই এই আয়োজন। তাদের প্রত্যাশা, সারা দেশ থেকে লাখো মানুষ এতে অংশ নেবে। বিকেল ৩টা থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শুরু হবে প্রতিবাদ র্যালি, যা মিলিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সমাপনী সভায় একই মঞ্চে উপস্থিত থাকবেন দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা। রাজধানীর বায়তুল মোকাররমে মার্চ ফর গাজা কর্মসূচি পালনে জড়ো হয়েছে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। এই বিষয়ে আমি আমার সহকর্মীদের কাছ থেকে আরও জেনে নিতে চাই। শুরুতেই বায়তুল মোকাররম এলাকায় রয়েছেন রিয়াজ রেহান, যাব তার কাছে। রিয়াজ, কেমন দেখছেন আপনি যেখানে রয়েছেন সেই এলাকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। শাওন, সকাল 9টার পর থেকেই মূলত জামাত ইসলামী এবং সংগঠন যারা জড়িয়েছে তারা সবাই বায়তুল মোকাররম উত্তর গেটে জড়ো হয়েছিলেন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল যিনি রয়েছেন মিয়া গোলাম পরোয়া, তিনি সহ নির্বাহী পরিষদের বিভিন্ন সদস্য তারা সেখানে বক্তব্য রেখেছেন এবং তারা যেটি বলছেন, মূলত এই যে সাম্রাজ্যবাদ বা বিশেষ করে আমেরিকাকে ইঙ্গিত করে বলছেন এই যে পাশ্চাত্য শক্তি, তারা মূলত অবৈধভাবে ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনিদের যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বা যেভাবে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেটি মানবতার ইতিহাসে সবচেয়ে নিকারজনক এবং নিকৃষ্টতম ঘটনা হিসেবে তারা দেখতে চান। এবং আজকের বাংলাদেশ থেকে তারা বলছেন যে সশরীরে গিয়ে যেহেতু তাদের পক্ষে সহযোগিতা করার কোনো সুযোগ নেই, সুতরাং একটি আওয়াজ উঠানো, অর্থাৎ একটি দাবি তোলা পুরা বিশ্ব দরবারে, যে যাতে ইসরায়েল বাহিনী যেভাবে ফিলিস্তিনিদের উপর বা গাজা, রাফা সহ বিভিন্ন এলাকাগুলোতে হামলা করছে সেগুলো যাতে বন্ধ করা হয় এবং যে গণহত্যা করছে সেটি যাতে বন্ধ করা হয়, সেই জন্য এটি মূলত সম্মিলিত যে আওয়াজ সেটি বাংলাদেশের পক্ষ থেকে তোলার জন্য দল মত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট নামে একটি সমাবেশ আয়োজন করা হচ্ছে সোহরাওয়ার্দীতে। এবং সেখানে মূলত সেখান থেকে যাত্রা শুরু করেছে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে। সমাবেশ পরবর্তী যে বিক্ষোভ মিছিলটি এখন দেখতে পাচ্ছেন, সেই মিছিল থেকে সেখানে মিয়া গোলাম পরোয়ার নেতৃত্বে মিছিল যাচ্ছে এবং এরপর মূলত আরও কর্মসূচি রয়েছে। বিএনপির প্রতিনিধি দল যাবে, সেটিও বায়তুল মোকাররম থেকে দুপুরে 1টার দিকে যাওয়ার কথা রয়েছে। রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর বাংলা মোটর এলাকাতেও চলছে মার্চ ফর গাজা কর্মসূচির গণজমায়েত। সেখানে আছেন রাজীব আহমেদ। রাজীব, কি অবস্থা সেখানকার, সব মিলিয়ে জানাবেন বিস্তারিত। বাংলা মোটর থেকে বিশাল একটি মিছিল জমায়েত হয়ে তারা শাহবাগ হয়ে এখন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তারা যাচ্ছেন এবং তাদের এই গাজায় গণহত্যা বন্ধের যে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আমাদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে যোগ দিয়েছেন এবং তারা সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে তারা যাচ্ছেন। আমরা যদি তাদের সাথে কথা বলি, তাদের এই বিশাল জমায়েতে তারা কি মূল কর্মসূচিটা কি? আমাদের আজকের কর্মসূচি ছিল এখানে একটা সমাবেশ হবে, তারপরে সেখান থেকে একটা ঘোষণা দেওয়া হবে আগামী দিনের করণীয় সম্পর্কে। আর আমরা সমস্ত বাংলাদেশিদের পক্ষ থেকে বলতে চাই, অনতিবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করার জন্য সারা মুসলিম বিশ্ব এবং নন মুসলিম বিশ্ব সবাইকে এক হইতে হবে। নেতানিয়াহুকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র অধিকাংশ রাষ্ট্রগুলো সমর্থন করেছে, এটা কার্যকর করতে হবে। এবং এই খুনি নেতানিয়াহু আমার শিশুদেরকে, নারীদেরকে যেভাবে এই গণহত্যার বিচারে তারা যে ইসরায়েলের যে আগ্রাসী ভূমিকা, এই ভূমিকা বন্ধের জন্য তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারা এই প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই প্রতিবাদে জানানোর জন্য সোহরাওয়ার্দী উদ্যানে তারা অংশগ্রহণের জন্য তারা জমায়েত হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে তারা যাত্রা করেছেন। সরাসরি রাজীব, অনেক ধন্যবাদ। সোহরাওয়ার্দী উদ্যানে যেতে চাই, আশিক মাহমুদ সঙ্গে আছেন। আশিক, কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। শাওন, গাজায় গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজা
এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা জানি কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিকেলে, কিন্তু এই সকালেও অর্থাৎ বেলা 11টার দিকেও আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু মানুষের ঢল নেমেছে। তপ্ত রোদ, প্রচণ্ড গরম, সেই প্রচণ্ড গরম উপেক্ষা করে মুসলমান ধর্মাবলম্বী যে সকল মানুষ, মুসল্লিরা, তারা কিন্তু এই সোহরাওয়ার্দী অভিমুখে যাত্রা করেছে। এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাজার পক্ষে অবস্থান জানান দিতে ফিলিস্তিনের একটি বিশাল পতাকা প্রদর্শন করেছে এখানে যারা অবস্থান করেছে। বলা হচ্ছে যে এটি ফিলিস্তিনের সবচেয়ে বড় পতাকা এবং এটি বিশ্ব মিডিয়া থেকে শুরু করে বিশ্ববাসীকে, বাংলাদেশের মানুষ জানান দিচ্ছে এই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। একটু জানাতে চাই যে এই মার্চ ফর গাজা কর্মসূচিটি আয়োজন করেছে ফিলিস্তিনি সলিডারিটি মুভমেন্ট নামের একটি সংগঠন। তারা সকল দল মত নির্বিশেষে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন সবাই মিলে এই মার্চ ফর গাজার যে কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছে বিকেলের মধ্যে, অর্থাৎ বিকেল 3টের মধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে সাধারণ মানুষ এই গাজার পক্ষে অবস্থান জানান দেওয়ার জন্য এই সোহরাওয়ার্দী অভিমুখে রওনা হবে এবং সোহরাওয়ার্দী অভিমুখে একটি সকল নেতাকর্মীদের একটি মিলন মেলা হবে এবং সেখানে বাংলাদেশের পক্ষ থেকে গাজাবাসীর পক্ষের যে অবস্থান এবং গাজায় যে গণহত্যা চলছে ইসরায়েলি বাহিনী কর্তৃক তার তীব্র নিন্দা জ্ঞাপন করা হবে এবং তাই এই গাজায় যে গণহত্যা চলছে এটি বন্ধে কঠোর একটি বার্তা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হবে এবং সেই কার্যক্রমই কিন্তু চলছে। একদম মানুষ কিন্তু তপ্ত রোদ উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে ইতিমধ্যে তারা কিন্তু পূর্ণ হয়ে গেছে, মানুষের ঢল নেমেছে বলা চলে। শাওন, আমরা দেখছিলাম সরাসরি আপনাদের মাধ্যমে। অনেক ধন্যবাদ আশিক আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-2025 শিক্ষাবর্ষের বি ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, পরীক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখেছেন? ভর্তি পরীক্ষা শেষ হবে কখন? শাওন, 11টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। একটু আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের যে ভর্তি পরীক্ষা আজকে বেলা 11টা থেকে শুরু হয়েছে এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু এই যে 1 ঘন্টার যে ভর্তি পরীক্ষা সেটি অনুষ্ঠিত হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে এবং ভর্তি পরীক্ষা উপলক্ষে সকাল 10টা থেকে কিন্তু কেন্দ্রে শিক্ষার্থীরা প্রবেশ করেন এবং আমি দেখেছি যে তারপরে অভিভাবকরা এখন পর্যন্ত তারা বাইরে অপেক্ষা করছেন। আগামী 19 এপ্রিলে এ ইউনিট এবং 26 এপ্রিলে সি ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের যে ভর্তি পরীক্ষা সেটি শেষ হবে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের আরও 4টি অঞ্চলের এই যে ভর্তি পরীক্ষা সেটি অনুষ্ঠিত হচ্ছে। অন্য অঞ্চলগুলোর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর রয়েছে এবং এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 27টি বিভাগের এ, বি, সি ইউনিটে মোট 4,323টি সিটের আসনের বিপরীতে 2,37,415 জন শিক্ষার্থী এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি শেষে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমি যতটুকু দেখেছি, তারা এখন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শেষে তারা এখন পর্যন্ত যে কোনো ধরনের জালিয়াতি ঠেকাতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সোচ্চার রয়েছে। প্রত্যেকটি বিভাগের সামনে যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা নজরদারি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটু পরেই আমাদের সাথে ব্রিফ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে জানাবেন। শাওন, তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। নাটোরের বড়াই গ্রামে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কামারদহ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে মিছিল ও কুশপুত্তলিকা দাহ করছিলেন বিএনপির একটি পক্ষের নেতাকর্মীরা। এ সময় আরেকটি পক্ষ নামাজ না পড়ে মিছিল করা নিয়ে তির্যক মন্তব্য করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে সংঘর্ষ হয়। লাঠি, সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায় 2 গ্রুপ। আহত হয় 10 জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। নিপীড়িত মানুষের পাশে এবার নতুনভাবে দাঁড়াবে বাংলাদেশ। ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের দেয়া হবে চিকিৎসা। প্রাথমিকভাবে 1000 আহতকে বাংলাদেশে আনার সিদ্ধান্ত হয়েছে। এমনই উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলাম। আহতদের আনা নেওয়া চিকিৎসা বাবদ ইতিমধ্যে জোগাড় হয়েছে তহবিল। সরকারি অনুমতি পেলে মে মাস থেকে কার্যক্রম শুরু করতে চায় প্রতিষ্ঠানটি।
মানবিকতা শব্দটিকে অগ্রাহ্য করে ফিলিস্তিনিদের উপর বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। 2023 সাল থেকে হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে 50,000-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক, আহত 2 লক্ষাধিক। তবে এই আহতদের চিকিৎসার জন্য অবশিষ্ট নেই তেমন কোনো হাসপাতাল। এমন বর্বরতার বিরুদ্ধে সরব বাংলাদেশ। রাজপথে হচ্ছে মিছিল ও সমাবেশ। এর মাঝেই মানবিকতার অনন্য এক উদাহরণ তৈরি করতে চায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী। 3 ধাপে 3000 ফিলিস্তিনিকে বাংলাদেশে এনে চিকিৎসা দিতে প্রস্তুত প্রতিষ্ঠানটি। মোট 13টি ক্যাটাগরিতে দেয়া হবে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা। মারাত্মকভাবে তারা আহত অবস্থায় আছে, তাদেরকে যদি আমরা আনতে পারি তাহলে সেটা আমরা ওইখানকার যে লোকাল আইসিআরসি আছে, আইসিআরসি গাজা বা রেড ক্রস বা রেড ক্রিসেন্ট সহ ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে, ইউএন হতে পারে, তাদের হেল্পের মাধ্যমে, তাদের ডাটা কালেকশনের মাধ্যমে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি। আইডিএফ এর সাথে এক তৃতীয় ব্যক্তি বা তৃতীয় প্রতিষ্ঠান অর্গানাইজেশনের চুক্তির মাধ্যমে ডাইরেক্ট বাংলাদেশে তারা আসবে, যেমনটি ইন্দোনেশিয়া করছে। আহতদের ফিলিস্তিন থেকে প্লেনে আনা, থাকা খাওয়া, চিকিৎসা এবং ফেরত পাঠানো বাবদ প্রয়োজনীয় ফান্ড ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। 1000 রোগীর 40টা হসপিটাল মিলে ঢাকার আমরা এই সেবাটা দিব। মানে আমরা যখন অনলাইনে দেই, এটা দেওয়ার পরে আমাদের ফান্ডের এত পরিমাণ চাপ আলহামদুলিল্লাহ আসছে যে আমরা বলছি আমরা কোনো ফান্ড এখন নিব না। এবং যারা জোর করে ফান্ড দিতে যাচ্ছেন, গতকালকেও আমাদের হিউজ একটা ফান্ড, আমরা তাদেরকে রিকোয়েস্ট করছি যে দেখেন আমরা এই ফান্ড রিটার্ন করব, এই পলিসি যদি আপনার অ্যাকসেপ্ট হয় তাহলে আপনি আমাদেরকে ডোনেশন করতে পারেন। সরকারের অনুমতি এবং কূটনৈতিক তৎপরতা শেষ হলে মে মাসেই আহতদের বাংলাদেশে নিয়ে আসা সম্ভব বলে জানানো হয় আল মারকাজুল ইসলামীর পক্ষ থেকে। তাদেরকে আমরা একটা ভালো সুস্থ মানুষ হিসেবে ট্রিট করছি এবং সেভাবে তাদেরকে আমরা ফেরত পাঠানোর আশা রাখি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়া সদরে বাসের চাপায় মোটরসাইকেলে 2 আরোহী নিহত হয়েছে, আহত হয়েছেন একজন। সকালে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বটতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় দুর্বাচর গ্রামে 3 জন মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গড়ায় বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় নয়ন ও রনি। গুরুতর আহত হন মেজানুর রহমান, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতা। শুরু হয়েছে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী উৎসব। এটি পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব ফুলবিজু। সকালে বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এই আয়োজনে একটি র্যালির আয়োজন করা হয়। বেইলি রোড থেকে র্যালিটি শুরু হয়ে রমনায় শেষ হয়। অংশগ্রহণকারীরা জানান মূলত পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরের জন্য তারা শুভকামনা করেন। বলেন এটি ধর্মীয় নয়, বরং তাদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব। পুরান বছরটা যেভাবে গেছে, আগামী বছরটা যেন ভালোভাবে আসে। অশুভ থেকে মুক্ত হয়ে যেন নতুনভাবে নতুন জীবনযাপন করতে পারি। আদিবাসীরা যারা আসে তারা সবাই মিলে একসাথে আমরা ফুল বাজাতে আসি আর কি, আর সাথে র্যালি করি, প্রার্থনা করি যেন আমরা সারা বছর সুন্দর করে কাটাতে পারি। কালকে হয়েছে বিজু আর পরশু দিন হয়েছে আমাদের নতুন বছর। ফুলটাকে ভাসিয়ে নতুন বছরটাকে আমরা স্বাগতম জানাই। সুস্থ আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ স্বাস্থ্য পরীক্ষা শেষে জানিয়েছেন কথা। শুক্রবার মেরিল্যান্ডের ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে দীর্ঘ সময় চিকিৎসকদের নিরীক্ষণের মধ্য দিয়ে যান তিনি। পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষার পর জানান তিনি সুস্থ আছেন। 79 বছর বয়সী ট্রাম্প ফাস্টফুড খেতে এতই পছন্দ করেন যে জনপ্রিয় মার্কিন চেইন ম্যাকডোনাল্ডসের খাবারের সাথে ছবি তুলে নির্বাচনী প্রচারণা চালান তিনি। তার স্বাস্থ্য বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে হোয়াইট হাউস। এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিধ্বস্ত হয়েছে যাত্রীবাহী একটি ছোট বিমান। এতে প্রাণ হারিয়েছেন 3 আরোহী, আহত হয়েছেন ঘটনাস্থলে থাকা একজন। স্থানীয় সময় শুক্রবার সকালে বোকা রাটন বিমানবন্দরের কাছে হয় দুর্ঘটনা। এয়ারপোর্ট থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি মহাসড়কের উপর বিধ্বস্ত হয় উড়োযানটি। লেগে যায় আগুন। বিমানের ধাক্কায় সড়কে থাকা একটি গাড়ি উঠে যায় রেল লাইনের উপর। এতে আহত হন ঘটনাস্থলে থাকা একজন। বন্ধ করে দেওয়া হয় কয়েকটি সড়ক ও একটি রেলপথ। প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত ফুটেজে দেখা যায় দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলে উঠছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত।